আগেকার মানুষজন যারা বলেন ওনারা বলেন নাকি বাঘ লাঠি বা কোনো কিছু দেখলে ভয় পায়। বন্ধুরা, এগুলো যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু হেতাল গাছ। ছোট ছোট হয়ে আছে। পরবর্তীতে এগুলো যেন আরো বড় হবে, তাহলে ভালোভাবে বোঝা যাবে যে এগুলো হেতাল গাছ। আর দেখুন এই জঙ্গলটা দেখুন কতটা গভীর এবং কতটা নিস্তব্ধ হয়ে রয়েছে। এই দেখুন কত বড়, দেখুন কটাস চলে যাচ্ছে, দেখুন কত বড়। এইসব জায়গাগুলোতে কিন্তু না প্রচুর বাঘের পায়ের ছাপ মিলেছিল। গতবারে কিন্তু এই সাইডে বাঘ উঠেছিল, ঠিক আছে, এই সাইডে বাঘ উঠেছিল। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন না, এই রাস্তাতে সব পোটকা ফাটিয়ে টায়ার ফায়ার জেলে আগুন জ্বালিয়ে কিন্তু ফরেস্ট রেঞ্জার অফিসাররা বা এখানকার লোকালিটি মানুষজন, গ্রামের মানুষজনরা কি করেছিলেন, চিৎকার চেঁচামেচি করে বাঘকে পুনরায় এরপরে কিন্তু জঙ্গল রয়েছে, আজমলবাড়ির জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু পুনরায় পাঠানোর জন্য চেষ্টা করেছিল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের একদম শেষ দ্বীপ, অর্থাৎ বৈকুণ্ঠপুর, কুলতলি থানার মইপিঠ, কুলতলি থানার যে অন্তর্গত বৈকুণ্ঠপুর, সেখানেই রয়েছি। বিগত কয়েকদিন ধরে আপনারা খবর কাগজ বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুন্দরবনের বাঘের আক্রমণ বেশ শিরোনামে উঠে আসছে। যার কারণে আজকের এই গ্রামে আসা এবং এই গ্রামটা আপনাদের বা এই গ্রামের যে নদীর পাড়, আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখানোর ইচ্ছে রইল। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আমি আজকে বাড়ি ফিরবো না, এখানে আমার একজন আত্মীয় বাড়িতে আমি এসেছি। আসতে আমার অনেকটা যেহেতু লেট হয়ে গেছে, যার কারণে আমি এখন প্রায় বাজে ঘড়িতে 4:30-ও বেশি, যার কারণে আমার বেরোতেও দেরি হয়ে গেছে, তার সঙ্গেও অনেক সন্ধ্যা ঘনিয়ে এসছে। আর আপনারা জানেন, হ্যাঁ, সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল লোকালিটির থেকেও একটু তাড়াতাড়ি ম্যানগ্রোভ জঙ্গলে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসে। আর একবার দেখুন, পুরো চারিদিকে পুরো জঙ্গল আর জঙ্গল। এইটা হচ্ছে চাঁদ মামা, দেখুন। আর ওই দিকে পশ্চিম দিকে সূর্য যথারীতি অস্ত চলে গেছে। আর একবার দেখুন নদীর পাড় কত শান্ত, একদম নিস্তব্ধহীন, কোনো মানুষজন কেউ নেই। মানে এখানে শুধু আমি একমাত্র একা রয়েছি। দেখুন এই সাইডেও কেউ নেই, এই সাইডেও কেউ নেই। আর বন্ধুরা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, মূলত এই গাছগুলো হেতাল গাছের ছোট ছোট যে গাছ হয় সেইগুলো, এগুলো পরবর্তীতে বড় হয়ে হেতাল গাছগুলো ভালো মতো বোঝা যায়, এখন প্রায় ছোট ছোট ঘাসের মতো দেখতে লাগছে। আর একবার দেখুন ম্যানগ্রোভ জঙ্গলটা কত গভীর জঙ্গল এবং কতটা নিস্তব্ধ হয়ে রয়েছে। চলুন আজকের এই পর্বতে আপনাদের যেখানে গতকাল অর্থাৎ 7/1/2025 আপনার মঙ্গলবার, যেখানে বাঘ লোকালয়ে চলে এসেছিল, অর্থাৎ এই পথ ধরে হেঁটে গেলে আমি সেই জায়গাটা পৌঁছে যাব, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন পৌঁছতে পারবো কি, তাই অনেক সন্ধ্যা ঘনিয়ে আসছে। দেখতে পাচ্ছেন না, পশ্চিম দিকে পুরো আকাশ লাল হয়ে গেছে আর রাস্তাঘাট একদম মানবশূন্যহীন হয়ে গেছে। ওই 7/1/2025 মানে অর্থাৎ গতকাল মঙ্গলবার বাঘ কিন্তু পেরিয়ে এই জঙ্গলে চলে এসেছিল, এসে কিন্তু ঘোরাঘুরি করে এবং প্রচুর বিচরণ দেখা মিলেছে সেই বাঘের। যার কারণে কিন্তু এখানকার যারা ফরেস্ট রেঞ্জার অফিসাররা রয়েছেন, ওনারা কিন্তু পরপর বাজি ফটকা সব ফাটিয়ে যথারীতি কিন্তু তাড়ানোর চেষ্টা করেছিলেন এবং জাল টাল দিয়ে ঘিরেছেন। তা সত্ত্বেও জাল টাল ঘিরতে গিয়েও বাঘের দেখা মিলেছে। এই নিয়ে কিন্তু এখানকার মানুষজন বিশাল কিন্তু আতঙ্কের মধ্যে কিন্তু দিন কাটাচ্ছে। যাই হোক, আজকের এই পর্বে আপনাদের ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। চলুন যতটা পারি এগিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। একটাও কেউ নেই, যে সাহস করে এগিয়ে যাব পরপর, কেউ নেই এই রাস্তায়। আর দেখতে পেয়েছেন এই যে নৌকোগুলো সব পড়ে রয়েছে, জোয়ার এসছে যথারীতি, কেউ নেই। ভয়ও লাগছে কিন্তু খুব। চলুন কতটা যেতে পারি সন্ধ্যা নামার আগে। প্রচণ্ড ভয় করছে কিন্তু কেউ নেই।
কেন লোকালিটি ছেড়ে কিন্তু অনেকটা আমি নদীর পাড় ধরে হেঁটে হেঁটে একা চলে এসেছি। আমি মূলত যাদের বাড়িতে এসেছি, আমার সম্পর্কে দিদি হয়। ওই দিদির বাড়ি থেকে আসার পথে দিদির যে শ্বশুর মশাই অর্থাৎ মেসোবাবুকে বলেছিলেন যে বাবা এখন যেও না, কেননা যেখানে জাল ঘিরেছে, শুধু জঙ্গলে তো একটা বাঘ নেই যে শুধু যে ওই জাল ঘেরার মধ্যে সব বাঘ এসে উঠে রয়েছে তা নয়। অন্যান্য বাঘ কিন্তু পেরিয়েও আসতে পারে এই সন্ধ্যার সময়। তো এই সময়টা যেও না, কেননা যদিও পৌঁছে যাবে সেই স্পটে, তো ফিরে আসতে পারবে না, সন্ধ্যা হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে। আর দেখুন একবার সূর্যমামা অস্ত যাচ্ছে, এই মুহূর্তটা কত সুন্দর লাগছে গ্রাম থেকে। দেখুন, যারা কিন্তু কলকাতাতে থাকেন এরকম কিন্তু পরিবেশ খুব একটা দেখতে পান বলে আমার মনে হয় না। তবু দেখুন একবার এই গ্রাম থেকে কত সুন্দর লাগছে সূর্য অস্ত যাওয়াটা। আর দেখুন কেউ নেই, বিশ্বাস করুন কেউ নেই। দেখুন, তবু যাওয়ার চেষ্টা করব, যতটা যেতে পারি আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখি কতটা যেতে পারি। আর দেখুন একবার, গতবারে কিন্তু এই সাইডে বাঘ উঠেছিল, ঠিক আছে, এই সাইডে বাঘ উঠেছিল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, এই রাস্তাতে সব পোটকা ফাটিয়ে টায়ার ফায়ার জেলে আগুন জ্বালিয়ে কিন্তু ফরেস্ট রেঞ্জার অফিসাররা বা এখানকার লোকালিটি মানুষজন, গ্রামের মানুষজনরা কী করেছিলেন, চিৎকার চেঁচামেচি করে বাঘকে পুনরায় এরপরে কিন্তু জঙ্গল রয়েছে আজমলবাড়ির জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু পুনরায় পাঠানোর জন্য চেষ্টা করেছিল। যদিও সেই বাঘ পেরিয়ে যায়। শুধু যেদিন বাঘ উঠেছিল সেই দিন একটা ছেলে, ইয়াং ছেলের পিঠে কিন্তু থাবা মেরে আঁচড় কেটে দিয়েছিল, প্রাণে রক্ষা পেয়েছে। এটাই ভালো একটা দিক। খারাপ কিছু ঘটেনি, বড় কিছু ক্ষতি হয়নি। কিন্তু এই জায়গাটাতে আপাতত দেখুন একবার জোয়ারের জল উঠে এসছে। আর এইটা হচ্ছে মাকড়ি নদী থেকে জলটা এসছে। আর এই জঙ্গল বরাবর যদি যাওয়া হয়, যেহেতু এইসব সুন্দরবন লাগোয়া এলাকাতে ড্রোন উড়ানো নিষেধ, যদি আপনাদের ড্রোন উড়িয়ে দেখায় আপনারা মাকড়ি নদী দেখতে পাবেন, তারপরে দেখতে পাবেন আজমলমারির জঙ্গল। চলুন যতটা পারি আপনাদের আজকের দেখানোর চেষ্টা করব। আর বলে রাখি, যদি খুব সন্ধ্যা হয়ে যায়, আমি কোনো টর্চ বা কোনো লাঠি ফাঠি কোনো কিছু নিয়ে আসিনি, তবুও যাওয়ার চেষ্টা করব সেই স্পটে। চলুন, যদিও ওখানে লোকালিটি রয়েছে বলেছিলেন, তো চলুন তবু একবার। আর দেখুন একবার এই সাইডে বেশিরভাগ মানুষজন মাছ চাষ করে থাকেন। এই জঙ্গলের উপর মাছ, কাঁকড়া, মধু এইসবের উপর নির্ভর করে থাকেন। সঙ্গে ওনাদের এই নদীর সাইডে যেহেতু যেসব জায়গা জমিন রয়েছে, এগুলোতে কি হয় মূলত, যখন বন্যা হয়ে যায় তখন এখানকার মাটিগুলো সব লবণাক্ত হয়ে যায়, যার কারণে চাষবাস আর তেমন করতে পারেন না। এই জন্য এখানকার বেশিরভাগ মানুষজন কি করেছেন, এই নোনা জল নদী থেকে ঢুকিয়ে মাছ, কাঁকড়া, বিভিন্ন যে নোনা জলের যেসব মাছ হয় ওনারা কিন্তু সেই সব চাষ করে থাকেন। বিশাল ভয় লাগছে, বিশাল, কি হবে আমি নিজেও জানি না। চলো যাই। আপাতত আমি একটা লাঠি নিয়ে নিয়েছি। অনেকে আগেকার মানুষজন যারা বলেন, ওনারা বলেন নাকি বাঘ লাঠি বা কোনো কিছু দেখলে ভয় পায়। তাই যেহেতু আমি তো একা যাচ্ছি এই পথে, কেউ তো নেই, আর বিশেষ করে এইসব জায়গাতে মাছ চাষ যে করার যে মানুষজন থাকেন, যেহেতু এখন ফিশারি প্ল্যান্ট তো শুকনো, মাছ চাষের কোনো আর ব্যাপার নেই, তাই এখানকার মানুষজন আর কেউ নেই। ছোট ছোট কুঁড়ে কুঁড়ে সব বাড়ি পড়ে রয়েছে, এইগুলোতে বিশেষ করে মানুষজন এখানে থেকে পাহারা দেন। তো মাছ যেহেতু নেই, ওনারা থাকেন না। আর দেখুন জঙ্গলটা, দেখুন একবার এই নদীর পাড় থেকে। আর এই জঙ্গলের যে এগুলো দেখুন কত নিচু, মানে এখানে যদি কোনো কিছু মানে অ্যাক্সিডেন্ট ঘটে, মানে বিশ্বাস করুন রেস্কিউ করার জন্য কেউ থাকবে না, আমার উপর যদি কোনো একটা অ্যাটাক হয়। তো যাই হোক, আপাতত লাঠি নিয়েই যাই। আর দেখা যাক সেই স্পটে যেতে পারি কিনা। পারবো বলে মনে হচ্ছে না, অনেকটা যেতে হবে, প্রায় 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত এই নদীর পাড় ধরে আমাকে হাঁটতে হবে। চলুন। আর দেখুন গা ছমছম করছে, বিশ্বাস করুন, একদম জঙ্গলটা পুরো অন্ধকার, শান্ত হয়ে আছে, বিভিন্ন পাখির আওয়াজ আসছে। মানে কেউ একটা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কেউই নেই। আর লোকালিটি গ্রাম ওই সেই দূরে, ওই যে কালো একটা জঙ্গল, ওইখানে লোকালিটি গ্রাম। মানে কি হবে কি জানি। চলুন, আপনাদের বলবো না যে আপনাদের জন্য কষ্ট করে যাচ্ছি, তা নয়, নিজেরও একটা দেখার আগ্রহ রয়েছে, আর সেই আগ্রহটা আপনাদের দেখানোর চেষ্টা করব।
যদি না পৌঁছতে পারি আপনাদের কথা দিচ্ছি, মানে অর্থাৎ আগামীকাল, অর্থাৎ 9 তারিখ অবশ্যই সেই জায়গায় গিয়ে আবার দেখানোর চেষ্টা করবো, সাইকেল নিয়ে গিয়ে হয়তো দেখানোর চেষ্টা করব। কিন্তু আজকের পারবো কি তাই? চলুন দেখা যাক কি হয়। উফ, এই শীতের সময়, আজকের 8 তারিখ, খুব উত্তরে হাওয়া দিচ্ছিল, সঙ্গে বিকেলের পর থেকে খুব ঠান্ডা পড়েছে। কিন্তু এমনি তো হাঁটাচলা করে করে যাচ্ছি, হাঁটতে হাঁটতে, তার সঙ্গে এত ভয় লাগছে, ঘাম দিচ্ছে যথারীতি, সোয়েটিং হচ্ছে আমার। হ্যাঁ, যদিও একটা ভালো দিক রয়েছে, যেটা কি নদীতে জোয়ার এসছে এখন, জল আছে প্রায়, দেখুন একবার, জোয়ার পরিপূর্ণ, তাই অনেকটা যদিও ঝুঁকিপূর্ণতা কম, কেননা জল থাকলে অন্তত আমাকে কেউ যদি কোনো কেউ অ্যাটাক করে, অন্তত কিছুটা হলেও বুঝতে পারবো। আর দেখুন, গভীর একদম পরপর রাস্তাগুলো, পুরপর কাঁটা, পরপর একদম কাঁটা গাছে পুরো ভরপুর হয়ে রয়েছে, যা খুব চাপ। চলুন ফিরে যাই, এত রিস্ক নিয়ে যাওয়াটা উচিত হবে না। কালকে সকালে আপনাদের এসে দেখাবো, আর ওখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন ওদের কাছ থেকে রিভিউ নিয়ে আপনাদের সব কিছু শোনাবো। আপাতত যেইটুকু এসছে একবার দেখুন, বাঘ কেন পেরিয়ে চলে আসে এত সুন্দর একটা জায়গায়। বাঘ যদি এসে ঢুকে থাকে কেমন লাগবে বলুন। জঙ্গলে যদি খাবার দাবার না থাকে, জঙ্গল যদি পুনরায় ছোট হয়ে যায়, তারা আর কি করবে? তাদের তো একটা প্রাণ আছে না। এখন কিন্তু আমি ফিরে যাচ্ছি আবার, যাদের বাড়িতে এসেছি, দিদির বাড়িতে ফিরে যাচ্ছি। কেননা দেখতেই তো আপনারা পেরেছেন কীরকম অবস্থা হয়ে আছে। মানে নিজের প্রতি কিন্তু সাহস পাচ্ছিলাম না, কনফিডেন্স হারিয়ে ফেলেছি, যার কারণে চলে যাচ্ছি। কেননা জোয়ার হয়েছে অনেক আগে, পরপরও কিন্তু ভাটা হয়ে যাবে, আর ভাটা হয়ে গেলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবো না। কারণ জোয়ার থাকলে কোনো জীবজন্তু যদি আসে, জল থেকে আসলে বোঝা যাবে, পায়ের আওয়াজ, জলের আওয়াজ পাবো। কিন্তু এই মুহূর্তে পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার, যেহেতু ভাটা হয়ে যাচ্ছে হু হু করে, আর সামনেই রয়েছে কিন্তু পূর্ণিমা। তাই জোয়ারের জল হু হু করে উঠতে শুরু করে এবং হু হু করে ভাটা হয়ে যায়। তাই আমি তাড়াতাড়ি পা চালিয়ে হেঁটে যাব, কারণ আমাকে প্রায় 2 কিলোমিটার মতো অ্যাপ্রক্সলি হাঁটতে হবে এই নদীর পাড় ধরে। আর দেখতেই পাচ্ছেন কতটাই নির্জন এই জায়গাটা, পুরো সন্ধ্যা ঘনিয়ে এসছে। চলুন তাড়াতাড়ি চলে যাই। আর আপনাদের যেতে যেতে কিছু বলি, কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল। কয়েকজন বলতে কিছু স্কুল পড়ুয়ারা, যারা স্কুলে পড়াশুনো করেন, কিছু ইয়াং মেয়ে, যেসব দিদি হোক বা বোন হোক বা বান্ধবী সম্পর্ক হোক, ওরা কিন্তু ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল। তো ওনাদের আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি জানো এখানে বাঘ গতকাল কোথায় উঠেছে? তো ওরা বললো যে দাদা তুমি এখন যেও না, খুব ভয়ের একটা ব্যাপার রয়েছে, রিস্কি ব্যাপার রয়েছে, এখন যেও না, যাদের বাড়িতে এসছো তোমরা, মানে তুমি ঘুরে যাও। কেননা এখন অনেকটা পথ যেতে হবে, আর জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর। কেননা ওই সাইডে নাকি নদীটা খুব সরু, বাঘ প্রচুর পেরিয়ে আসে, দুদিন ছাড়া ওখানে বাঘ পেরিয়ে আসে। তাই বলছে যে তুমি ফিরে যাও। আর আমি চাইলে ওনাদের ফুটেজ আমি দিতে পারতাম, কিন্তু ওরা বললো যে দাদা আমাদের ভিডিওগুলো প্লিজ করবেন না, যেহেতু জানেন তো গ্রামের মেয়েদের একটা ব্যাপার রয়েছে, বিয়ে থাওয়া দেওয়ার একটা ব্যাপার রয়েছে। তাই ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়াতে এসে এই কথা বলাটা ওনারা হচ্ছে, মানে ওরা হচ্ছে লজ্জা পায়, বা ভবিষ্যতে যাতে না কোনো ইফেক্ট পড়ে, তার জন্য হয়তো ওরা একটু ভয় পাচ্ছিল। তার জন্য আমি আর কোনো জোর করলাম না। যাই হোক, আমি কোনো আপনাদের রিভিউ দিতে পারলাম না, কিন্তু কথা দিচ্ছি পরবর্তীতে, মানে আগামীকাল অর্থাৎ 8 তারিখ আমি যাব আবার ওই জায়গাতে, গিয়ে পুরোপুরি দেখানোর জন্য চেষ্টা করব, কভার করে দেখানোর চেষ্টা করব। তো চলুন এখন আমি ফিরে যাই, আমাকে অনেকটাই যেতে হবে। আর হ্যাঁ, আমি কিছু বই পড়ে বা কিছু মানুষজন বা যারা ফরেস্ট রেঞ্জার যারা রয়েছেন, চেনা পরিচিত, ওনাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বাঘ কেন পেরিয়ে আসে তার জঙ্গল ছেড়ে এই লোকালয়ের দিকে। তো ওনারা অনেকগুলো কারণ বলল, সব কারণ হয়তো এই ভিডিওর মাধ্যমে বলাটা সম্ভব নয়, কিন্তু এইটুকু আমাকে বলেছে যে সচরাচর যেসব বাঘ পেরিয়ে আসে, দু রকমের বাঘ পেরিয়ে আসে। এক হচ্ছে মাঝারি বয়সের বাঘ, মানে ইয়াং যেসব
বাঘ রয়েছে। ওরা হচ্ছে পেরিয়ে আসে, আর দুই হচ্ছে বয়স্ক বাঘ। কেননা আপনারা জানেন সুন্দরবনে বাঘের সংখ্যা একটু বেড়েছে, যার কারণে বাঘ সদ্য জন্মের পর তার মা তাকে আঁকলে রাখে, পরিবার আঁকলে রাখে, কিন্তু সে যখন বড় হয় তার একটা জায়গা খোঁজার জন্য সে তখন লড়াই করতে শুরু করে বা জায়গা খুঁজতে শুরু করে। যার কারণে কিন্তু পাশের জঙ্গল থেকে এই জঙ্গলগুলো দেখে মনে হয় যে এই জঙ্গল নিরাপদ, আমার জন্য ঠিকঠাক থাকবে, তার জন্যও চলে আসে। এবং আবার কিছু বয়স্ক বাঘ হয় যারা হচ্ছে অন্য বাঘের সঙ্গে এই জায়গা দখলে লড়াই নিয়ে লড়াই করার পর ভয়ে অনেক বাঘ চলে আসে এই লোকালয় জঙ্গলের দিকে। এবার কিছু ব্যতিক্রম রয়েছে, এই রকম শীতকালে কেন বাঘ বারবার এই লোকালয়ের দিকে হানা দেয়, কেন গরমকাল পড়ছে, বর্ষাকাল পড়ছে, এইসব কালগুলোতে বাঘ আসছে না, শীতকালে কেন বাঘ পাশের জঙ্গল থেকে লোকালয়ে আসে? তখন ওনারা বললেন যে মূলত শীতকালে যেসব গর্ভবতী হয় যেসব বাঘগুলো, তাদের নিরিবিলি একটা জায়গাতে সেই তাদের গর্ভবতী যে বাঘ বাচ্চা প্রসব করার জন্য কিন্তু বহু বাঘ এই পারে চলে আসে। কিন্তু যেটা দুটো কারণ বললো যে এইরকম দুটো কারণে বাঘ আসে। তাছাড়া জঙ্গলের বিভিন্ন কারণ রয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বলুন, তারপরে খাওয়া দাওয়ার ঘাটতি বলুন, সব রকম মিলিয়ে কিন্তু হয়। তাছাড়া অনেক কিছু কারণ রয়েছে, সব কিছু পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের উল্লেখ করার চেষ্টা করব, বা কারো কাছ থেকে কেউ হয়তো বলবেন সেই রকম তাদের কাছ থেকে উপস্থাপনা, মানে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে একটা উপস্থাপনা রাখার চেষ্টা করব। এইসব জায়গাগুলোতে কিন্তু না প্রচুর বাঘের পায়ের ছাপ মিলেছিল। তো যেহেতু এই নদীর কোলে কিন্তু এখানকার গ্রামীণ যেসব বাসিন্দারা রয়েছে, গরু ছাগল ভেড়া এইসব কিন্তু গাছপালা বা ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসেন, সেই জন্য সেই পায়ের ছাপগুলো উঠে গেছে। কিন্তু এই সব জায়গাতে কিন্তু বাঘের পায়ের ছাপ কিন্তু আছে, কিন্তু এই জোয়ারের জল ঢুকে যাওয়ার কারণে অতটা বোঝা যাচ্ছে না। আর এখন তো পুরো সন্ধ্যায় হয়ে গেছে, নিচে নামার কোনো প্রশ্নই নেই। পরবর্তীতে আগামীকাল এসে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আপাতত আমি যাই। আর আপনারা তো বুঝতে পারছেন, দেখুন গ্রামের দিকটা দেখুন কত আলো রয়েছে, কিন্তু এই সুন্দরবনের সাইডে জঙ্গল দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে। এটা স্বাভাবিক, জঙ্গলের সন্ধ্যা খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে মানে আগামী পর্বে আপনাদের ওই জায়গার স্থানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর কেননা আজকের আমি যেই পথ ধরে এসছি, সত্যি সেই পথ অনেক দুর্গম, অনেকগুলো নদী পেরিয়ে আমাকে অনেক সময় ধরে অপেক্ষা করার পর আমাকে আসতে হয়েছে, যার কারণে অনেক দেরি হয়ে গেছে। পরবর্তীতে যখন আমরা এই বাঘের পর্বটা তুলে ধরার চেষ্টা করবো পুরোপুরিভাবে, যে গ্রামটাতে বাঘ ঢুকেছে সেই একদম মেন স্পটে যাব, তার পরবর্তী পর্বে আপনাদের দেখাবো যে সুন্দরবন কিভাবে যাওয়া যায়, যে সাইকেল নিয়ে প্রপার যেখানে বাঘ পেরিয়ে আসছে, অ্যাক্সিডেন্ট ঘটছে মানে দুর্ঘটনা ঘটছে যেসব এরিয়াতে, সাইকেল নিয়ে কীভাবে আমরা যাই বা সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর প্রত্যেকটা গ্রামের যতটুকু জানি আপনাদের সব কিছু বলে বলে যাওয়ার চেষ্টা করব। আর কি কি নদী পার হতে হয় আমাদের, সেই নদী পার হতে হতে কী সব যেসব আইল্যান্ডগুলো রয়েছে, মনুষ্য বসতিহীন আইল্যান্ড, মানে এক কথায় সেগুলো হচ্ছে নোম্যান আইল্যান্ড, সেই সব আইল্যান্ডের পাশ দিয়ে যখন যাব আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকের মতো বিদায়, পরবর্তী পর্বতে আপনাদের সঙ্গে দেখাও কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নতুন নববর্ষের প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন অবিরাম রইল আমার পক্ষ থেকে। ধন্যবাদ।